2026 সালের 7 এপ্রিল হাঙ্গেরির বুদাপেস্ট বিমানবন্দর। মঙ্গলবার সকালের বাতাসে এক অস্বাভাবিক ভারী এবং থমথমে ভাব, ঠিক যেমনটা সুইং স্টেটে নির্বাচনের চূড়ান্ত প্রচারণার সময় অনুভব করা যায়। কিন্তু এটি ওহিও বা ফ্লোরিডা নয়। একদমই না। যখন জেডি ভ্যান্স বিমান থেকে নামলেন, তিনি সেখানে কোনো সাধারণ ন্যাটো ব্রিফিং বা নিরস কূটনৈতিক শীর্ষ সম্মেলনের জন্য যাননি। ঠিক, তিনি আমেরিকান কূটনীতির ইতিহাসে এক নজিরবিহীন কাজ করতে এসেছিলেন। মানে একটি বিদেশি রাষ্ট্রের সরকার প্রধানের হয়ে নির্বাচনে প্রচারণায় অংশ নিতে। দৃশ্যটি ছিল বিস্ময়কর। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ক্ষমতাসীন ভাইস প্রেসিডেন্ট একটি হাড্ডাহাড্ডি নির্বাচনের ঠিক কয়েকদিন আগে ভিক্টর অরবানের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে তার প্রধান সমর্থক হিসেবে কাজ করছেন। ব্রাসেলসের আমলা এবং ওয়াশিংটনের পুরনো এস্টাবলিশমেন্টের কাছে এই ঘটনাটি একটি বড় কেলেঙ্কারির চেয়ে কম কিছু নয়। গত এক দশক ধরে তারা অরব্যানকে একঘরে করে রেখেছে। তাকে আখ্যা দিয়েছে ক্রেমলিনের ট্রোজান হর্স হিসেবে, যে প্রতিনিয়ত ইউক্রেন সহায়তা আটকে দেয় এবং মস্কোর সাথে সরাসরি যোগাযোগ রাখে। উদারনৈতিক বিশ্ব ব্যবস্থার সমস্ত প্রথাগত নিয়ম অনুযায়ী হোয়াইট হাউসের উচিত ছিল অরবানকে এড়িয়ে চলা। অথচ বুদাপেস্টের কেন্দ্রস্থলে এক বিশাল সমাবেশে ভ্যান্স যখন মঞ্চে উঠলেন, তখন কোনো দ্বিধা ছিল না, বরং সেখানে ছিল এক ধরনের প্রতিবাদী উন্মাদনা। তিনি আঞ্চলিক নিরাপত্তা বা জিডিপি প্রবৃদ্ধি নিয়ে কথা বলেননি। তার বদলে তিনি কথা বলেছেন সভ্যতার সমরেখায়ন এবং ভেতর থেকে পশ্চিমকে রক্ষা করার বিষয়ে। নতুন আমেরিকা ফার্স্ট ডক্ট্রিনের রূপকারদের কাছে অরবান কোনো দায় নন। তিনি একজন পথপ্রদর্শক, যিনি একটি ছোট স্থলবেষ্টিত জাতিকে এমন এক ল্যাবরেটরি বা পরীক্ষাগারে পরিণত করেছেন, ঠিক যে নীতিগুলো তারা আমেরিকায় প্রয়োগ করতে চান। কিন্তু এরপরই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। ভ্যান্স যখন কয়েক ব্লক দূরে হাঙ্গেরিয়ান মডেলের প্রশংসা করছিলেন, তখন রাস্তাগুলো পিটার ম্যাগিয়ারের সমর্থকদের ভিড়ে ভরে যাচ্ছিল, যিনি অরবানের সেই একই জাতীয়তাবাদী কৌশল ব্যবহার করে তার শাসন ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। আর এটি এক গভীর প্রশ্নের জন্ম দেয়। কেন আমেরিকান শাসনযন্ত্র তার সমগ্র ইউরোপীয় ঐতিহ্য বুদাপেস্টের একজন মাত্র মানুষের ওপর বাজি রাখার সিদ্ধান্ত নিয়েছে? এটি কি সত্যিই এক নতুন জাতীয়তাবাদী আন্তর্জাতিকের জন্ম, নাকি আমেরিকা এমন এক ঘাঁটির উপর ভরসা করছে যা অবশেষে ফাটল ধরতে শুরু করেছে? এই পুরো ঘটনা প্রবাহ আসলে একটা বিশাল ভূ-রাজনৈতিক পরিবর্তনের দিকে ইশারা করছে। আজকে আমাদের এই গভীর বিশ্লেষণের মূল উদ্দেশ্য হল সেই পরিবর্তনের একদম কেন্দ্রে পৌঁছানো। স্নায়ুযুদ্ধের সময় আমরা জাতীয় নিরাপত্তা বলতে যা বুঝতাম, সেই পুরো ধারণাই এখন যেন উল্টে গেছে। একদম ভেতর থেকে উল্টে গেছে। মানে ১৯৪৫ সালের পর থেকে আমরা সবসময় জাতীয় নিরাপত্তাকে একটা কাইনেটিক বা সামরিক হুমকির লেন্স দিয়ে দেখেছি। ধরুন, দেশের বর্ডার পার হয়ে অন্য দেশে ট্যাঙ্ক ঢুকে পড়ছে কিনা, আকাশে ফাইটার জেট দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, নিউক্লিয়ার হামলার কোনো সাইরেন বাজল কিনা। ঠিক, কিন্তু বুদাপেস্টের এই নতুন ডক্ট্রিন সেই পুরনো সামরিক হিসাব নিকাশকে রীতিমতো বাতিল করে দিচ্ছে। এই নতুন কাঠামোর কেন্দ্রবিন্দুতে কোনো বাইরের দেশে সেনাবাহিনীর আক্রমণ নেই, বরং এখানে রাষ্ট্রের টিকে থাকার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে সভ্যতা এবং সংস্কৃতির অভ্যন্তরীণ অবক্ষয়কে। এই কনসেপ্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমি যদি আমাদের ট্রেডিশনাল নিরাপত্তা ব্যবস্থাকে একটা কম্পিউটারের ফায়ারওয়ালের সাথে তুলনা করি, তাহলে ফায়ারওয়ালের কাজ হলো বাইরের হ্যাকার বা ম্যালওয়্যারকে সিস্টেমে ঢুকতে না দেওয়া, অর্থাৎ বাইরের আঘাত ঠেকানো। চমৎকার উপমা। কিন্তু এই নতুন ডক্ট্রিন সমাজটাকে যেন একটা জ্যান্ত মানবদেহের মতো করে দেখছে। এখানে বাইরের কোনো আঘাতের চেয়ে শরীরের ভেতরের ইমিউন সিস্টেম নিজের সেলগুলোকে আক্রমণ করছে কিনা, অর্থাৎ অটো ইমিউন ডিজিজ হচ্ছে কিনা, সেটাই আসল শঙ্কার বিষয়। একদম ঠিক বলেছেন। কিন্তু একটু তলিয়ে ভাবলে আমার খটকা লাগে, এই যে সভ্যতা বা সংস্কৃতির অবক্ষয়ের ভয়, এই বিমূর্ত বা ফিলোসফিক্যাল জিনিসটা মাঠ পর্যায়ে, মানে একদম সাধারণ মানুষের চোখের সামনে বাস্তবে কেমন দেখায়? এটা বুঝতে হলে আমাদের সোজা চলে যেতে হবে হাঙ্গেরির একদম দক্ষিণ সীমান্তে রস্কি নামের একটা জায়গায়। সেখানে গ্যাবার নামের একজন ডেপুটি শেরিফের দৈনন্দিন কাজের ডিটেলস যদি আমরা দেখি, তাহলে এই আইডিয়াটা একদম পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, গ্যাবারের কাজটা ঠিক কী ধরনের? গ্যাবারের ক্যারিয়ার শুরু হয়েছিল ওই ১৯৯০-এর দশকে।
তখন সদ্য ন্যাটোতে যোগ দেওয়ার হাওয়া বইছে। গ্যাবারের পুরো ট্রেনিং ছিল পূর্ব দিকে, মানে রাশিয়ার দিকে চোখ রাখার জন্য। তার মনের ভেতর গেঁথে দেওয়া হয়েছিল যে দিগন্তে শত্রুর সামরিক বহর বা ট্যাঙ্ক দেখা গেলেই অ্যালার্ম বাজাতে হবে। ওই স্নায়ুযুদ্ধের মানসিকতা আর কি। হ্যাঁ, কিন্তু আজ এই কনকনে ঠান্ডায় প্যানোনিয়ান বেসিনের একটা রাতে গ্যাবারের ডিউটি সম্পূর্ণ অন্যরকম। সে এখন আর পূর্ব দিকে তাকায় না, তার চোখ থাকে দক্ষিণ দিকে। আর সে কোনো ট্যাঙ্ক বা সাঁজোয়া যান খোঁজে না। থার্মাল ক্যামেরার স্ক্রিনে সে খোঁজে মানব শরীরের উত্তাপ। ওই যে হাড় কাঁপানো ঠান্ডায় ঘন্টার পর ঘন্টা একটা থার্মাল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, সবুজ ফসফরের পর্দায় হঠাৎ করে কোনো নড়াচড়া দেখলে তো স্নায়ু টানটান হয়ে যাওয়ার কথা। মজার ব্যাপার হলো, মাঝে মাঝে স্ক্রিনে যখন কেবল একটা শিয়াল বা বন্য প্রাণীকে দৌড়াতে দেখা যায়, গ্যাবার তখন একটা অদ্ভুত স্বস্তি পায়। তার ভেতরে এই যে একটা সবসময় টেনশন কাজ করে, সেটাকে সে নাম দিয়েছে ফ্যান্টম ইচ বা অদৃশ্য অস্বস্তি। ফ্যান্টম ইচ, ওই যে শরীরের কোনো অঙ্গ কেটে ফেলার পর সেই জায়গায় যেমন একটা অদৃশ্য চুলকানি বা ব্যথা অনুভব হয়, সেরকম কিছু? একদম তাই। গ্যাবারের ভয়টা কিন্তু কোনো গোলাগুলির ভয় না। তার ভয় হলো তার নিজস্ব কালচারাল আইডেন্টিটি বা পরিচিত সংস্কৃতির মুছে যাওয়ার ভয়। তার মাতৃভাষা, যেটা কিনা অন্যান্য ইউরোপীয় ভাষার চেয়ে একদম আলাদা এবং জটিল, কিংবা তার দাদাদের আমলের ওই পুরনো পাথরের চার্চগুলো, এসব যেন মিউজিয়ামের শো পিস না হয়ে যায়, সেটাই তার আতঙ্ক। তার মানে ব্যাপারটা একদমই ব্যক্তিগত অনুভূতি পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, ব্রাসেলস যাকে মানবাধিকার লঙ্ঘনের কুৎসিত ক্ষত বলে, গ্যাবার ওই বৈদ্যুতিক বেষ্টনীকে রক্তপাত বন্ধ করার একটা ক্রিটিক্যাল টর্নিকেট মনে করে। এই টর্নিকেট মানে ওই যে অতিরিক্ত রক্তপাত বন্ধ করার জন্য ডাক্তাররা যেটা শক্ত করে বাঁধে। অর্থাৎ গ্যাবরের চোখে তার জাতির সত্তার যে রক্তক্ষরণ হচ্ছে, সেটা থামানোর একমাত্র উপায় এই বেষ্টনী। কিন্তু এখানে আমার একটা মারাত্মক কনফিউশন তৈরি হচ্ছে। কি রকম? গ্যাবর তার ভাষা বা সংস্কৃতি নিয়ে নস্টালজিক হতে পারে, তার ব্যক্তিগত ভয় থাকতে পারে, কিন্তু একজন সাধারণ বর্ডার গার্ডের এই কালচারাল নস্টালজিয়া কিভাবে ওয়াশিংটনের মতো একটা পরাশক্তির গ্লোবাল আমেরিকা ফার্স্ট নীতির প্রধান চালিকা শক্তি হয়ে উঠল? এই কানেকশনটা তো আমি মেলাতে পারছি না। কানেকশনটা আসলে খুবই ডিরেক্ট। আমেরিকা ফার্স্ট এখন আর কোনো লোক দেখানো নির্বাচনী স্লোগান নেই। এটা রীতিমতো একটা গ্লোবাল স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির যারা রূপকার, তারা মনে করে এই কালচারাল আইডেন্টিটি বা নিজস্ব পরিচয় ধরে রাখা কোনো হালকা সামাজিক ইস্যু নয়। তাহলে তারা এটাকে কিভাবে দেখছে? তাদের চোখে এটা একটা রাষ্ট্রের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক অ্যাসেট বা কৌশলগত সম্পদ। এই সম্পদটা যদি হারিয়ে যায়, তাহলে একটা দেশ বাইরের কোনো আক্রমণ ছাড়াই ভেতর থেকে হুড়মুড় করে ভেঙে পড়বে। আচ্ছা, তার মানে তাদের লজিক হলো সীমানায় একটা বিশাল দেয়াল তুলে দাও, তাহলেই সব সুরক্ষিত। কিন্তু ওই যে গ্যাবর যে টুর্নিকেটটা বাঁধল, সেটা তো বড়জোর রক্ত বের হওয়া আটকাতে পারে, শরীরে নতুন রক্ত তো আর তৈরি করতে পারে না। শুধু দেয়াল তুলে একটা সমাজকে বাঁচিয়ে রাখা যায় না, দেয়ালের ভেতরে নতুন প্রজন্মের জন্ম হতে হবে, তাই না? ঠিক এই জায়গাটাতেই রাষ্ট্রের নজর এখন সীমানা থেকে সরে সরাসরি নাগরিকদের শোবার ঘরের দিকে চলে গেছে। কারণ ডেমোগ্রাফি বা জনসংখ্যা যদি না বাড়ে, তাহলেই পুরো ল্যাবরেটরি অব দ্য ফিউচারের মডেলটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এই ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিংটা কিভাবে কাজ করছে আসলে? এটা বুঝতে আমাদের একটু পেস্ট শহরের শহরতলিতে যেতে হবে, রেকা নামের একজন মায়ের জীবন দেখতে। রেকা ৩ সন্তানের মা, রাষ্ট্র থেকে ভর্তুকি পেয়ে একটা বাড়িতে তারা উঠেছে। দেশ জুড়ে তড়িঘড়ি করে এই বাড়িগুলো বানানো হয়েছে, তাই একটু খেয়াল করলেই দেখা যায় নতুন প্লাস্টারে এখনই ফাটল ধরতে শুরু করেছে। তার মানে কোয়ালিটির চেয়ে স্পিড বা দ্রুত বাড়ি বানিয়ে দেওয়ার দিকে রাষ্ট্রের মনোযোগ বেশি ছিল। হ্যাঁ, কারণ রাষ্ট্রের তাড়া আছে। লেখা কিন্তু হুট করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ৩য় সন্তান নেয়নি। সে সন্তান নিয়েছে কারণ রাষ্ট্র তাকে সিএসওকে বা হোম ক্রিয়েশন প্রোগ্রামের আন্ডারে প্রায় ২৫,০০০ ইউরো অনুদান দিচ্ছে। দাঁড়ান, ২৫,০০০ ইউরো? মানে এটা কোনো ঋণ নয়, সরাসরি অনুদান। সরাসরি অনুদান। এটা তার দৈনন্দিন অর্থনৈতিক সংগ্রামকে অনেক সহজ করে দিচ্ছে। আর গেম চেঞ্জার পলিসিটা হলো ইনকাম ট্যাক্স বা আয়কর মওকুফ। ৪ সন্তান থাকলে মায়েদের আজীবনের জন্য আয়কর পুরোপুরি মওকুফ করে দেওয়া হয়। আজীবনের জন্য? অবিশ্বাস্য। রেকার এই যে লাইফস্টাইল, এটাকে এক ধরনের আপোষ্কৃত জীবন বা নেগোশিয়েটেড এক্সিস্টেন্স বলা যায়। সে খুব ভালো করেই জানে যে তার পরিবার আসলে পশ্চিমা সভ্যতা রক্ষার একটা জীবন্ত বায়োলজিক্যাল পাইলট প্রোগ্রামের অংশ।
আর এর রেজাল্টও দেখা যাচ্ছে। গর্ভপাত অর্ধেক কমেছে, বিবাহ বিচ্ছেদ 25% কমেছে এবং বিয়ের হার গত 3 দশকে সর্বোচ্চ। কিন্তু ব্যাপারটা শুনলে তো আমার একটা ডেমোগ্রাফিক পনজি স্কিমের কথা মনে হচ্ছে। রাষ্ট্র মানুষের প্রজনন ক্ষমতাকে পুঁজি করে একটা বিশাল ফিন্যান্সিয়াল জুয়া খেলছে। ধরুন কোনো কারণে গ্লোবাল ইকোনমি ধাক্কা খেল, অথবা রাষ্ট্রের এই বিপুল পরিমাণ টাকা দেওয়ার ক্ষমতা ফুরিয়ে গেল, তখন রেখার মতো লাখ লাখ পরিবারের কি হবে যারা এই সিস্টেমের ফাঁদে আটকে পড়েছে? এই ঝুঁকিটা তো আছেই। আর এই বিপুল ভর্তুকি চালানোর টাকাটা তো আকাশ থেকে পড়বে না। এই বিশাল ডেমোগ্রাফিক প্রজেক্ট বাঁচিয়ে রাখতে প্রচুর পরিমাণে সস্তা গ্যাস এবং কাঁচা টাকার দরকার। আর এই টাকার জোগাড় নিশ্চিত করতেই জন্ম নিয়েছে এক ডার্টি প্র্যাগম্যাটিজম বা নোংরা বাস্তববাদ। এই নোংরা বাস্তববাদের আইডিয়াটা আরেকটু খোলাসা করা দরকার। ইস্তবান নামের একজন গ্যাস ডিস্ট্রিবিউশন টেকনিশিয়ানের একটা ঘটনা শুনলে এই ফিলোসফিটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, ওই 2022 সালের শীতকালের ঘটনাটা। ঠিক, ইউরোপে তখন গ্যাসের দাম হু হু করে বাড়ছে। ব্রাসেলসে বসে নেতারা সংহতি আর রাশিয়ান জ্বালানি বয়কটের মোরালিটি নিয়ে বিশাল লেকচার দিচ্ছেন। কিন্তু ইস্তাভানের রিয়ালিটি ছিল অন্যরকম। সে টিভিতে দেখছিল তার আশেপাশের প্রতিবেশী দেশগুলোতে সাধারণ মানুষ শীতে কিভাবে কাঁপছে। ইস্তভানের কাছে ওই সার্বভৌমত্ব বা সভারেন্সটি মানে জাতিসংঘে দেওয়া কোনো হাই প্রোফাইল ভাষণ নয়। তার কাছের মানে হল ওই কনকনে শীতে একজন পেনশনারের ফ্ল্যাটে হিটারটা একটানা চলতে থাকার শব্দ। এটা একটা দারুণ পয়েন্ট। মানে ইস্তাভান পরিষ্কারভাবে বিশ্বাস করে যে সের্ফ কিছু আদর্শিক বুলির জন্য নিজের দেশের মানুষকে শীতে মরতে দেওয়ার চেয়ে দরকার হলে শয়তানের সাথে চুক্তি করা অনেক বেশি সম্মানের। এক্স্যাক্টলি পারফেক্ট। আর রাষ্ট্রের পলিসিতেও এই একই রিফ্লেকশন দেখা যায়। তারা 2036 সাল পর্যন্ত রাশিয়ার সাথে সস্তা গ্যাসের চুক্তি করেছে। ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, ধরুন একটা পরিবার তাদের নিজেদের এলাকার সুপারমার্কেট থেকে বাজার করা বন্ধ করে দিয়েছে। কারণ ওই সুপারমার্কেটে ঢোকার আগে সিকিউরিটি গার্ড একটা ফর্ম ধরিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, তোমাদের নৈতিক অবস্থান কি? তার বদলে তারা পাশের এলাকার এমন একটা বাজার থেকে সস্তায় জিনিস কিনছে যেখানে কোনো আদর্শিক প্রশ্ন করা হয় না, তারা শুধু ব্যবসার হিসাব বোঝে। খুব সুন্দর একটা রূপক ব্যবহার করেছেন। এই একই নীতি তারা চীনের ক্ষেত্রেও প্রয়োগ করছে। মিডল ইনকাম ট্র্যাপ থেকে বাঁচতে তারা ইস্টার্ন ওপেনিং নামে একটা কৌশল হাতে নিয়েছে। চীনের সাথে তাদের একটা অভূতপূর্ব এবং পারস্পরিক লাভজনক সম্পর্ক তৈরি হয়েছে। চীনের সাথে এই পার্টনারশিপের স্কেল তো আসলেই বিশাল, তাই না? অবিশ্বাস্য রকমের বিশাল এবং ইতিবাচক একটা পার্টনারশিপ। চীনের বিশাল বিনিয়োগের প্রশংসা না করলেই নয়। সেখানে স্টেট অফ দি আর্ট বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি প্ল্যান্ট তৈরি হচ্ছে, বুদাপেস্ট থেকে বেলগ্রেড হাই স্পিড রেলওয়ে প্রজেক্ট চলছে। বাহ, মানে একেবারে নেক্সট লেভেল ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো চীনের এই বিনিয়োগের সাথে ইউরোপ বা আমেরিকার মতো কোনো আদর্শিক শর্ত, নৈতিক প্রবচন বা মানবাধিকারের দোহাই জুড়ে দেওয়া নেই। এটি শুধুই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করে। হাঙ্গেরির অর্থনীতির জন্য এটা একটা বিশাল বুস্ট। তাহলে ছবিটা দাঁড়াচ্ছে এরকম, একদিকে কনকনে শীত থেকে বাঁচতে রাশিয়ার সস্তা গ্যাস, অন্যদিকে ভবিষ্যৎ অর্থনীতিকে মজবুত করতে চীনের অত্যাধুনিক প্রযুক্তি আর বিশাল ফান্ডিং। এখানেই আমার আসল খটকাটা লাগছে। মার্কিন যুক্তরাষ্ট্র কেন অরবানের মতো একজন স্বৈরশাসককে ইউরোপের বুকে সমর্থন দিচ্ছে? আমেরিকার তো ডেমোক্র্যাটিক পিস থিওরি বলে একটা কথা ছিল। সেই থিওরির অফিসিয়ালি মৃত্যু ঘটেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দ্বিমুখী নীতিটা খেয়াল করলেই বুঝবেন। তিনি মিউনিকে গিয়ে পুরনো ইউরোপিয়ান এস্টাবলিশমেন্টকে সান্ত্বনা দেন আর ঠিক পরের দিনই বুদাপেস্টে গিয়ে অরবানের পক্ষে প্রচার চালান। কিন্তু ওয়াশিংটন আসলে কি চাইছে এখানে? তারা ড্যানিউব ইনস্টিটিউট এবং এমসিসি এর মতো থিঙ্ক ট্যাঙ্কগুলোতে প্রচুর অর্থায়ন করছে, যা ইউরোপীয় ইউনিয়নের নিয়মের বিরুদ্ধে লড়ছে। ওয়াশিংটনের মূল লক্ষ্য হল একটি বিভক্ত কিন্তু সামরিকভাবে শক্তিশালী ইউরোপ। আচ্ছা, মানে ইউরোপ যেন ইউনাইটেড হতে না পারে। ঠিক, ইউরোপ যদি একক শক্তিতে পরিণত হয় ওই 450 মিলিয়ন মানুষের বাজার নিয়ে, তবে তারা মার্কিন টেকনোলজি মনোপলি নিয়ন্ত্রণ করতে শুরু করবে। যেমন ফিয়েরি ব্রিটেনকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ঘটনাটা। অরবান হলেন সেই ওয়েজ বা রেঞ্জ যাকে দিয়ে ইউরোপের ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়াকে চিরতরে অকেজো করে রাখা যায়। শুনলে তো মনে হচ্ছে এটা কোনো ডিপ্লোমেসি নয়, বরং দুই মাফিয়া কার্টেলের গল্প। ওয়াশিংটনের মস্কো যেন দুটো প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের বস। বাইরে তারা একে অপরের ঘোর শত্রু, কিন্তু একটা বিষয় তারা একমত, ওই মানবাধিকার বা আন্তর্জাতিক আইন শুধু দুর্বলদের আটকে রাখার কাগজ মাত্র।
আর তারা দুজনেই ভিক্টর অরবানকে ব্যবহার করে ইউরোপের নতুন সীমানা নির্ধারণ করছে। এই মাফিয়া কার্টেলের সিনারিওটা বর্তমান জিওপলিটিক্সের সাথে খুব ভালো যায়, আর এর পেছনে কাজ করছে ট্রাম্প কোরোলারি টু দ্য মনরো ডকট্রিন। তারা ক্যানাডা এবং ডেনমার্ককে ছোট ভাই বোনের মতো দেখে। ওই যে ছোট ভাই বোনদের হাতে একটা ভিডিও গেমের কন্ট্রোলার দেয়া থাকে, কিন্তু তা মেশিনের সাথে প্লাগ করা নেই, তারা শুধু ভাবছে তারা খেলছে। হ্যাঁ, একদম তাই। কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্টটা আসে একদম শেষে। আমেরিকা যখনই অরবানের উপর তাদের পুরো বাজি রাখছে, ঠিক তখনই অরবানের নিজ দেশে তার মডেলটি সবচেয়ে বড় বিপদের সম্মুখীন। আপনি পিটা ম্যাকগিয়ার আর তার টিজা পার্টির উত্থানের কথা বলছেন? হ্যাঁ, ম্যাগিয়ার কিন্তু কোনো উদারনৈতিক বৈশ্বিকতাবাদের কথা বলছেন না। তিনি অরবানের ঠিক সেই একই জাতীয়তাবাদী প্লেবুক ব্যবহার করছেন। সীমান্ত প্রাচীর এবং পরিবার নীতিতে তার পূর্ণ সমর্থন রয়েছে। তাহলে তার অ্যাট্যাকের পয়েন্টটা কোথায়? তার মূল আক্রমণ হল শাসকদের চরম দুর্নীতি এবং মধ্যবিত্তের স্থিবিরতা নিয়ে। তিনি দেখান যে একদিকে সাধারণ হাঙ্গেরিয়ানরা ইউরোপের সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতির চাপে পিষ্ট হচ্ছে, অন্যদিকে রাষ্ট্রের সমস্ত অর্থ যাচ্ছে গুটি কয়েক অলিগার্কের পকেটে। তার মানে এটি কোনো বহিরাগত আদর্শের আক্রমণ নয়, এটি সিস্টেমের ভেতরকার একটা ম্যালওয়্যার। আমার মাথায় যে প্রশ্নটা ঘুরছে, যখন চ্যালেঞ্জার বাইরের কেউ না হয়ে সম্পূর্ণ একই জাতীয়তাবাদী ভাষায় কথা বলে, শুধু অর্থনৈতিক অব্যবস্থাপনাকে টার্গেট করে, তখনই আমেরিকা ফার্স্ট সমর্থন কি আসলে অরবানকে রক্ষা করতে পারবে? এই প্রশ্নের উত্তর সময় দেবে, কিন্তু আমরা যদি পুরো আলোচনার সারাংশ টানি, তাহলে একটা বিষয় পরিষ্কার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী উদার গণতান্ত্রিক বিশ্বব্যবস্থার আনুষ্ঠানিকভাবে মৃত্যু ঘটেছে। এখন ভৌগোলিক সীমানার চেয়ে সভ্যতা ও সংস্কৃতির সীমানায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বুদাপেস্ট এখন ওয়াশিংটনের ২১ শতকের শাসনতান্ত্রিক ও ডেমোগ্রাফিক পরীক্ষার এক লাইভ ফায়ার টেস্টিং গ্রাউন্ড। সবচেয়ে বড় ঐতিহাসিক পরিহাস হল উন্মুক্ত বিশ্ব ব্যবস্থার পরিবর্তে একটি আবদ্ধ, সভ্যতাভিত্তিক নিয়ন্ত্রিত বলয় তৈরি করতে গিয়ে আজকের জাতীয়তাবাদী আন্তর্জাতিক রূপকাররা ঠিক সেই পদ্ধতিগুলোই গ্রহণ করছেন যা স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত যুগে দেখা যেত। উপর থেকে চাপিয়ে দেয়া সামাজিক কাঠামো, কঠোর জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং নিজেদের একটি নিরঙ্কুশ প্রভাব বলয়ের ভেতরে গুটিয়ে নেওয়া, এগুলো প্রমাণ করে যে ২১ শতকের নতুন প্রাচীরগুলো আর কেবল দেশের সীমান্তে ইট পাথর দিয়ে তৈরি হবে না, বরং সেগুলো নির্মিত হবে সাধারণ মানুষের শোভার ঘরে, তাদের আর্থিক হিসাবে এবং দৈনন্দিন জীবনের জীবতাত্ত্বিক বাস্তবতার গভীরে।